পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, আমরা এই পর্যন্ত পড়ছিলাম কেয়ার অফ দ্য নিউ বর্ন। হ্যাঁ, আজকে বলবো জি সেফ স্যার। সেফ পিরিয়ড। একটা ইম্পর্টেন্ট ইস্যু, অনেক সময় শর্ট নোট থাকে, বাংলায় বলা হয় নিরাপদ কাল। সেফ পিরিয়ডে বাংলা হইল নিরাপদ কাল। হ্যাঁ, আসছে কজন আছে? 32 জন। সেফ পিরিয়ড কাকে বলে? সেফ পিরিয়ড শোনা যাচ্ছে তো কথা আমার? হ্যাঁ, ভালো পরিষ্কার। Safe period. Clear. A safe period refers to the days when a woman has reduced chance of getting pregnant. যে সময় একজন মহিলার গর্ভধারণের সুযোগ খুব কম, একেবারে নীল বলা যাবে না, রিডিউস চান্স, ঝুঁকি কম, গর্ভধারণের ঝুঁকি কম। একজন অ্যাডাল্ট ফিমেল তার রিপ্রোডাক্টিভ এজে যেই সময় হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে প্রেগনেন্সি হওয়ার ঝুঁকি কম, ওই সময়টাকে বলে সেফ পিরিয়ড বা আনফার্টাইল পিরিয়ড। Biologically speaking, this is the time when egg is not present to be fertilized. যদি বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলি, তার মানে এই সময় ডিম্বাণুটা থাকে না। ডিম্বাণু না থাকলে ফার্টিলাইজেশন হবে না, ফার্টিলাইজেশন না হলে প্রেগনেন্সি হবে না, সো দে আর সেফ। সেফ পিরিয়ড কিন্তু আমরা একটা করছিলাম, তোমাদের মনে আছে কিনা, ফ্যামিলি প্ল্যানিং এর ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথড সেফ পিরিয়ড ছিল, মনে আছে? সেফ পিরিয়ড ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথডের একটা পদ্ধতি জি ছিল। স্যার। হ্যাঁ, গুড। অর্থাৎ একজন বিবাহিতা মহিলা স্বামী স্ত্রী যখন একসাথে থাকবে, যেই সময়টা থাকলে পরে তাদের গর্ভধারণের ঝুঁকি কম, এই সময়টাকে বলা হয় সেফ পিরিয়ড। Women with regular 28 days cycle, the probable safe period is first 7 days and last 7 days of the 28 days period. এটা একটা রাফলি ধরে নিই আমরা 28 দিনের মাসিক ঋতু, এটা আমরা থিওরিটিক্যালি বলি। এক্সাক্ট 28 দিনে হয়তো সবসময় সবাই হয় না, প্লাস মাইনাস হতে পারে। থিওরিটিক্যালি 28 দিনে যদি মাসিক ঋতুচক্র ধরা হয়, যেদিন থেকে মাসিক শুরু হলো, এই 28 দিনের মাথা শেষ হলো, এই সময় কোন সময়টা নিরাপদ কাল? কোন সময় স্বামী স্ত্রী একত্রে থাকলে পরে সন্তান ধারণ করার সম্ভাবনা বা ঝুঁকি কম? প্রথম 7 দিন, শেষের 7 দিন, বাকি থাকলো 14 দিন। এই লাল অংশটা হলো এই সন্তান ধারণের ঝুঁকি বেশি, এই জন্য এটাকে বলা ডেঞ্জার পিরিয়ড। লাল অংশটা অর্থাৎ এই সময় ওভামটা ফার্টিলাইজ হওয়ার জন্য রেডি থাকে, ওভুলেশন হয়, ওভামটা ফলোপিয়ান টিউবে আসে, এই জন্য এই সময়টাকে বলা হয় ডেঞ্জার পিরিয়ড। আর এই সময়টাতে ওভুলেশন হয় না। এগুলো একটা থিওরিটিক্যালি যদি স্ট্যান্ডার্ড 28 দিনের মাসিক ঋতুচক্র হয়, তখন আমরা এটা বলতে পারি। আবার কেউ কেউ এটাকে অন্যভাবে বলছে যে আমরা এটাই ধরি, আরেকটা বলছে ইয়াতে যে যদি আমরা 30 দিনের ধরি, 28 দিন প্লাস মাইনাস হয়, প্রথম 10 দিন এবং শেষের 10 দিন নিরাপদ, মাঝখানের 10 দিন হলো ডেঞ্জার পিরিয়ড। তা আমরা কিন্তু সাধারণত 28 ডেজ সাইকেলই কাউন্ট করি, কারণ স্ট্যান্ডার্ড এটা 28 ডেজ একটা সাইকেল প্লাস মাইনাস যা থাকে। So women with regular 28 days cycle, the probable safe period is first 7 days and the last 7 days of 28 days period. For most women, অধিকাংশ মায়েদের ক্ষেত্রে ovulation occurs approximately 14 days before the next menstrual cycle starts. পরবর্তী মাসে এখানে এটা শেষ হলে পরবর্তী মাসে শুরু হবে। হ্যাঁ, তাহলে আমাদের সাধারণত তার থেকে 14 দিন আগে এই সময়টায় ওভুলেশনটা হয়, অথবা নেক্সট মাসিক এখানে 28 দিনের মাসিক শেষ হয়ে পরবর্তী মাসিক শুরু 14 দিন আগে এখানে এই সময় ওভুলেশনটা হয়। For most women, ovulation occurs approximately 14 days before the next menstrual cycle starts. It is not easy to know exactly when you would start your next menstrual cycle. তবে কথা আছে, এটা একেবারে অত সহজ না যে পরবর্তী মাসে কখন শুরু হবে নিশ্চিত করে বলা। It is not that easy. However, if your period are mostly regular, যদি রেগুলারই হয়, it is easy to calculate the days of ovulation. তাহলে ওভুলেশন বা ডিম্বস্ফোরণের সময় নির্ণয় করা অত্যন্ত সহজ যদি মাসিক রেগুলার হয়। To do this,
you need to use the date of the previous menstrual cycle as a starting point. এটা করতে হলে আমার আগের মাসিকটা এই যে এইখানে এই আগের মাস কোথায় শেষ হলো এখানে এখান থেকে শুরু হয়েছিল এটা শেষ এটা শুরু আগে এই মাসিক কখন শেষ হবে বা আগের মাসিকটা কখন শুরু হয়েছিল এই to do this you need to use the date of the previous menstrual cycle as a starting point. It is important তার মানে আগের মাসিটা কেমন ছিল তার আগের মাসিটা কেমন ছিল তার আগের মাসিটা কেমন ছিল যদি সবই একটা নিয়ম মাফিক হয় এইবারটা ঠিক আছে. It is important to note that an egg can be fertilized only 4 days before ovulation. It is important to note that an egg can be fertilized only 4 days before ovulation and 3 days after ovulation. অর্থাৎ it is important to note যে আমাদের একটা ডিম্বাণু নিষিক্তকরণ হবে কখন ওভুলেশন হওয়ার এখানে কি বললো before ovulation and 3 days after ovulation তাহলে 4 3 7 in other words this is not the safe এই যে এই সময়টা এখানে দেখো এখানে ওভুলেশন হওয়ার কথা তাই না আমরা বলছি এক্সট্রা একটা সিঙ্গেল ডে ধরলে এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে কি বললো এটা 4 days before অনেক সময় দেখা যায় এখানে না হয়ে 4 দিন আগে হয়েছে অথবা এখানে না হয়ে 4 দিন পরে হয়েছে ওভুলেশন তার মানে 4 দিন আগে 3 দিন পরে মোট 7 দিন আগে পরে 7 দিনটা হলো ডেঞ্জার পিরিয়ড আমরা এই 7 দিনটাকে আরেকটু বাড়িয়ে দিই একেবারে 7-14 দিন করি কারণ একেবারে স্পেসিফিক 7 দিনের ঝুঁকি নেওয়া যায় না ওভুলেশন হবে 14 দিনের মাথায় কখনো কখনো দেখা যায় 2 3 4 দিন আগে হইতে পারে 4 days before কখনো কখনো 3 দিন পরে হইতে পারে 4 3 7 এই আগে পরে 7 দিন হলো ডেঞ্জার পিরিয়ড কিন্তু এটাকে আমরা আরো এক্সটেন্ড করি ঝুঁকি এড়ানোর জন্য আগে 7 দিন পরে 7 দিন 14 দিন করে ফেলি to do this you need to স্যার মাহমুদ সঞ্জিদা in other words this is not the safe period এই যে এই 7 দিন এটা কিন্তু সেফ পিরিয়ড বলা হয় না আসলে এটা কি বলা হয় it is called danger period এই যে সময় ওভুলেশন হবে এই সময় স্বামী স্ত্রী একসাথে থাকলে সন্তান ধারণ হওয়ার সম্ভাবনা বেশি এই সময়টাকে বলা হয় ডেঞ্জার পিরিয়ড এই সময় বাদ দিয়ে আগে পরে যে সময়টা সেই সময়টাকে বলা হয় সেফ পিরিয়ড বা নিরাপদ কাল এই সময়টা বলতে প্রথম ওভুলেশন হয় সাধারণত 14 দিনের মাথায় 4 দিন আগে 3 দিন পরে 7 দিন পর্যন্ত ধরা হয় তো এটাকে আরো এক্সটেন্ড করে 7 দিন আগে 7 দিন পরে 14 দিন করা হয় লম্বা সময় তবে এক্সটেন্ড করতে মুশকিল স্বামী স্ত্রীর কনজুগাল লাইফ তো ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য যত ছোট করে আনা যায় why should you calculate your safe period কি দরকার এত ঝামেলা করা আমাদের safe period নির্ণয় করা calculating your safe period is advantageous because কেন সুবিধা it will help you understand what days it is favorable to have sex without protection and with no pregnancy scares safe period যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এটা বলতে পারবো স্বামী স্ত্রী মিলনটা কোনো ফ্যামিলি প্ল্যানিং ছাড়াই হইতে পারে কোনো প্রোটেকশনের দরকার নাই এবং এই সময় প্রেগনেন্সির ভয় নাই এই জন্য আমরা ক্যালকুলেট করি যে এই সময়টা যদি মেলামেশা করে সন্তান হওয়ার ঝুঁকি নেই তারপরে কোনো বাধা নাই knowing how to calculate your safe period is essential if you do not wish to have a child right away যদি আমরা বিয়ের পর পরই সন্তান না চাই এবং পরিবার পরিকল্পনার কোনো পদ্ধতি গ্রহণ করতে না চাই তখন একমাত্র উপায় হলো সেফ পিরিয়ড এটি আমাদের এটা জানতে হবে however more importantly safe period calculation is a great method of birth control ওই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি because it does not involve ingesting hormonal birth control pill using an IUD or hormone injection which can have different effects on different women ranging from extreme mood swing to weight gain and other problems that hampers our well-being এই সেফ পিরিয়ড জানা এই জন্য দরকার এই জিনিসটা জেনে যদি তারা পরিবার পরিকল্পনা পদ্ধতি এটা নীতিমালা যে ব্যবহার করে সেই মহিলাকে বা সেই মাকে কোনো রকম হরমোন দিতে হবে না কোনো রকম পদ্ধতিতে যেতে হবে না এবং তার স্বাস্থ্যের কোনো হানি হবে না কারণ ওই খাওয়ার বই টই খেলে পরে মোটা হবে অন্যান্য সমস্যা এই সমস্যাগুলি সে ফেস করবে না এই যে সেফ পিরিয়ড যদি আসে আমাদের এই হলো সেফ পিরিয়ডের শর্ত একটু তোমার নিজেরা পড়ো ছবিটা নাও পরে আমরা অন্য টপিকে যাবো হ্যাঁ একটু পড়ো একটু দেখো তোমরা এই 2 মিনিট দেখো আমি একটু পানি খেয়ে আসছি 2 মিনিট
স্যার এইসব কি জানি সার্চিং হচ্ছে। হ্যাঁ, এসে বসছি। হ্যাঁ, two people, আরো দুজন আসছে। নেক্সট স্লাইডে দেখি, দেখো নিজেরা পড়ো, পরে আমরা একটা নতুন টপিকে যাব। সেই পিরিয়ড দিয়ে একবার আসছে শর্ট নোট। এই ইয়াটা কাপড় টান রে, এদিকে আয়। একটা ছোট বাটি আন, ওই ছোট বাটি। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, আর একটা কেন, যা ইচ্ছা বলো। স্যার যদি কারো ঠিক মতো না হয়, মানে যে 28 ডেজ এর মধ্যে, তাহলে কি কোনো প্রবলেম হবে? ঠিক আছে, বলতেছি। এই তাড়াতাড়ি আন রে। এটা হলো কি, ওটাকে বলে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। হ্যাঁ, অনিয়মিত মাসিক। ঠিক আছে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস কিন্তু যেমন অনেক রকম আছে। কারো হয়তো ঠিক মতো হয়, প্রথমত হলো দিন, কারো 2-3 দিন হয়, কারো 5-7 দিন হয়, কারো বা অল্প হয়, এই বিভিন্ন রকম ইরেগুলারিটি আছে। এখন ওটা কিন্তু একটু প্যাথোলজির মধ্যে পড়ে, ডিজিজ কন্ডিশনে পড়ে। আবার অনেকের জন্য ওইটাই স্বাভাবিক। কারো হয়তো মানে 7-8 দিন হয়, এটি তার মানে ফ্যামিলিয়ার একটা ইয়া থাকতে পারে। এটা অসুবিধা না, তবে দেখতে হবে কেন হচ্ছে, কারণটা খুঁজে বার করতে হবে। এটাকে বলে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, অনিয়মিত মাসিক বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। এটা যদি হয় কারো, তাহলে কিন্তু যদি এটা দেখা যায় যে একটু ডাক্তারের কাছে দেখে দেবে যে এটা তার কেন হচ্ছে। যদি দেখা যায় এটি তার জন্য নরমাল, কোনো অসুবিধা নেই। তবে ওই ক্ষেত্রে ওই সেফ পিরিয়ড ক্যালকুলেট করা একটু কঠিন হয়ে পড়বে। মানে যেমন পলিমেনোরিয়া, ইপিমেনোরিয়া, মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, অনেকগুলি শব্দ আছে যেগুলি অনিয়মিত মাসিকের সাথে সম্পৃক্ত। অসুবিধা হবে তখনই যদি এটা কোনো প্যাথোলজি থাকে। আর যদি না এটা তার জন্য স্বাভাবিক হয়, তাহলে কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই। তোমাদের মনে আছে কিনা, আমরা যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিল পড়ছিলাম, ইন্ডিকেশনগুলি মনে আছে? ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া মনে আছে? আমরা ওই যে খাবার বড়ি কিন্তু খালি জন্ম নিয়ন্ত্রণের জন্যই নেই না,
এই যে অনিয়মিত মাসিক টাকা নিয়মিত করার জন্য কিন্তু খাওয়ার বড়ি আমরা চিকিৎসা হিসেবে দিয়ে থাকি। অনেক সময় রুগীকে আমরা দিলাম, বলে যে স্যার আমার তো বিয়েই হয় নাই, আপনি কেন খাবার বড়ি খাইতে দিলেন? আসলে এটা খালি প্রেগনেন্সি কন্ট্রোল করার জন্য, ইরেগুলার মেনস্ট্রুয়েশনকে রেগুলার করার জন্য আমরা খাবার বড়ি দিয়ে থাকি। আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, যদি কারোর এরকম থাকে আর যদি সে স্ট্রেস নেই তাহলে কিন্তু আরো অনিয়ম বাড়বে। স্ট্রেস নিতে নাই, স্ট্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন হইতেছে ঠিক, এই স্ট্রেসটা কিন্তু তার জন্য আরো ক্ষতি করে। এটা ডাক্তারের কাছে গেলে একটা সলিউশন দিয়ে দিবে, অথবা দেখা যাবে যে এইটাই হয়তো তার জন্য হয়তো সামান্য। অনেক সময় প্রিমেনস্ট্রুয়াল পেইন হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, ডিসমেনোরিয়া, মাসিকের আগে অনেক সময় দেখা যায় প্রচন্ড ব্যথা হয়, পরে আবার ঠিক হয়ে যায়। পরের স্লাইডে দেই। জি স্যার। এগুলো কেন, এই তিনটা স্লাইড কিন্তু শর্ট নোটের মধ্যে পড়ে। তোমার শর্ট নোট আসলে না, আমরা রিভিশনে চলে যাবো। ঠিক বলছো, কেন প্রথম অনেক দিন থেকে পড়তেছি তো, প্রথমগুলি আমাদের মেমোরিতে নাই, আমরা গুছিয়ে রিভিশনে চলে যাব। তোমাদের আগের ব্যাচ, ওদের মধ্যে 7 তারিখ থেকে পরীক্ষা নাকি ফেব্রুয়ারি মনে হলো, নাবিলদের ব্যাচ। জি স্যার। জি স্যার। নাবিলদেরকে আমার একটা রিভিউ ক্লাস নিতে হবে, আজকে ফোন করবো, ওদের একটা ক্লাস নিতে হবে, মানে পরীক্ষার জন্য প্রস্তুত করে দিই। আচ্ছা তাহলে আমাদের এটা তো হলো, পারবা তো? আমাদের সিনিয়র ভাইয়া আপুদের প্রফ এক্সাম কিরকম ভাবে হয়? সিনিয়র ভাইয়ের বলে কি বলতো, আবার বলো তো, বুঝি মানে নাই। প্রফ এক্সামটা কেমন ভাবে মানে কিভাবে হয়? প্রফ এক্সামটা হবে ঢাকা ইউনিভার্সিটি, যেমন আমরা তিনজন টিচার তিন সেট প্রশ্ন দিবে, প্রশ্ন জমা হবে ঢাকা ইউনিভার্সিটি, ওইখানে মডারেশন হয়ে একটা প্রশ্ন তৈরি হবে, ওরা ওই প্রশ্নের উপর পরীক্ষা নিবে। পরীক্ষায় একসাথে দুটা গ্রুপ থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। হ্যাঁ, এক একটা প্রশ্ন 8 নম্বর করে থাকবে। এই তিনটা প্রশ্নের মধ্যে দুইটা 1 2 3 4 এক একটাতে 8 করে থাকলে 6টা 48, 6টা প্রশ্ন উত্তর দিতে হবে, 48 নাম্বার গ্রুপ এ, 48 নাম্বার গ্রুপ বি, মানে 50-50, 2 নাম্বার টিচারদের হাতে থাকে আর কি, তারা ওইভাবে ভাগ করে দেয় লেখার উপর ভিত্তি করে আর কি। আমি তোমাদের মডেল প্রশ্ন পাঠিয়ে দিব, অথবা তোমাদের অনেকের কাছে আমার মনে হয় ইউনিভার্সিটি প্রশ্ন আছে কারো কারো কাছে। আমরা তো মোটামুটি রেডি হয়ে গেছি, তোমরা বাই দিস টাইম অ্যাসাইনমেন্ট গুলি রেডি করে ফেলো, তারপরে আমরা রিভিশনের সময় গেলে আমরা অ্যাসাইনমেন্ট গুলি বুঝতে পারবো, ক্লাস নোট অ্যাসাইনমেন্ট এগুলো আমরা ঠিক। আমি তো ধরো এসএলটি আর ওটি, ওদের তো সিলেবাস শেষ করে ওদের তো আমি নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, তো পরীক্ষা তোমাদেরও পরীক্ষা নেবো আরো পরে, একটু রিভিশনটা করে নিই, তারপরে আমরা পরীক্ষা নেওয়া শুরু করবো। ওটি এসএলটি পরীক্ষা নিয়ে ফেলতেছি, এসএলটি শেষ করে। আমাদের ভাগ ভাগ করে রিভিশন করান, তারপরে পরীক্ষা নিয়েন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কেমনে নাই। পরীক্ষা নেবেন? এসএলটি ওটি যেমনি নিছি, একজনকে রাখছি, জুমে আসছে, ওর অ্যাসাইনমেন্ট খাতা নোট খাতা আমি চেক করছি, সময় নিছি, দেখি ঠিক মতো লেখছে কিনা, তারপর ভাগ করে দিছি যে আজকে। স্যার ওরা ক্যামেরা অন করে আপনি কি অ্যাসাইনমেন্ট খাতা নোট খাতা দেখাইছে? হ্যাঁ দেখাইছে, ধরো ডাকতাম যে ইয়া আসো, সূচনা আসো, সে ভিডিওতে আসলো, দেখি তোমার খাতাগুলো দেখাও তো, দেখাইছে, দেখাও। আচ্ছা দেখানোর পর এখন ঠিক আছে, আমি তো সব লেসন তো একদিনে পরীক্ষা নিয়ে ভাগ করে দিছি, ধরো আজকে লেসন 1 2 এটার পরীক্ষা হবে, একটা পরীক্ষা প্রোগ্রাম দিয়ে দিছি একেবারে 1 মাস আগে, ওরা এইভাবে প্রস্তুত হয়েছিল, সব রেডি করেছিল। আজকে লেসন 1 2 পরীক্ষা, লেসন 1 2 তে যা যা ছিল, মানে অ্যাসাইনমেন্ট উপর লেসন 1 2 টপিক গুলো যা ছিল এখান থেকে আমি প্রশ্ন ধরছি, হয়তো আমি ঠিক করছি প্রত্যেককে 3টা করে প্রশ্ন ধরবো, বাস 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন, মার্কস ঠিক করে দিচ্ছি, লিখে দিব। আমার কাছে তো খাতা আছে, রোল নাম্বার এগেইনস্ট আমি মার্কস লিখে রাখছি, এভাবে পরীক্ষা নিয়ে এসএলটি শেষ কমপ্লিট করে দিয়েছি। ওটির সিলেবাস শেষ, ওটির মার্চ মাস থেকে পরীক্ষা শুরু করবো, প্রোগ্রাম শিডিউল দিয়ে দিচ্ছি আমি 1 মাস আগে, যেন ওরা প্রস্তুত হয়ে থাকতে পারে খাতাপত্র। তোমাদের আমি নিব, এটা আমার প্ল্যান আছে, তবে আরো পরে রিভিশনটা সেরে নিই। পরীক্ষা না নিলে হবে কি, তোমাদের সব ভুলে যাবা, কেউ পড়বে না, এই জন্য। আর পরীক্ষা লাগবে তো, আমরা তো খোলা থাকলে পরীক্ষা নিতামই, খোলা থাকলে আমরা তো পরীক্ষা নিতাম। তো শুধু তোমাদের না, জাহাঙ্গীরনগরের পরীক্ষা নিলে ভালো।
জাহাঙ্গীরনগরের জুমে ফাইনাল পরীক্ষা নিছি, ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষা, থিসিস ডিফেন্স সব নিস, সারাদিন লাগছে একেবারে। ওরা থিসিসের টপিকগুলো আমাদেরকে মেইলে পাঠাই দিয়েছে, আমরা চেক করছি, করে আমরা নিজেরা প্রশ্ন রেডি করছি। তারপর অনেক, তারপরে ধরো তোমাদের যে এসএলটি ওটি নিছি, তোমাদেরও নিব, পরীক্ষা নিব। এটা আমরা একটু তোমাদেরকে ওয়ার্ম আপ করলাম আর কি, গা গরম করে দিলাম পরীক্ষার জন্য। আচ্ছা, এখন দেখি আজকে আমাদের একটা জিনিস, আচ্ছা আমরা একটু দেখো তো আমরা এই জিনিসগুলি পড়ছি কিনা বলো তো, দেখো ভালো মতো পড়া হয়েছে কিনা আগে বলো। না স্যার। পড়া হয় নাই? স্যার ডিএস স্যার, টা এই যে পড়ছিলাম মনে হয়। প্রিভেলেন্স রেট আর হচ্ছে ইনসিডেন্স রেট এইটা পড়া হয়েছে, বাকিগুলো পড়া হয়নি। আচ্ছা একটু দেখি, আমিও একটু কনফিউজ ছিলাম, একটু দেখি অসুবিধা নাই। আমারও মনে থাকে না, আমার থাকবে কেন, আজকে দেখে পড়তেছে তোমাদের ক্লাস। আমি বার করতেছি, একটু ওয়েট করো। ডেফিনেশন অফ ডিজিজ পড়ছি, কিন্তু ওই যে থিওরি ছিল, এই যে থিওরি ওইগুলো পড়া হয়নি। আস্তে আস্তে দেখছো, এই যে ভারত দেশে এই যে অনেক আগে পড়ছি তো, খুবই স্বাভাবিক ভুলে যাওয়া। জি, স্যার। আমি ভুলে গেছি, আর তোমরা মনে রাখবা কি, আমি ভুলে গেছি। থিওরিগুলো পড়া Disease হয়নি, যে পড়ছি। জার্ম থিওরি ছিল ওইগুলো পড়া হয়নি, কিন্তু ডেফিনেশন পড়া হইছে আমাদের। দেখি একটু দেখি, আমি একটু আমি প্রথমে আমার পেজ লেগে গেছিল, পরে আমি চেক করছি করে এখন স্লাইড দেখা যায়। জি স্যার। জি স্যার, এই যে দেখো তো, ডেফিনেশন পড়া হইছে। ডেফিনিশনটা পড়ছি, কনসেপ্ট অফ কজেশন অফ ডিজিজ পড়ছি, আর এগুলি পড়ছি, এগুলি মনে আছে তো? জি স্যার, এগুলো জি, মনে স্যার। আছে। তো ওখানে ছিল হচ্ছে ক্লাসিফিকেশন আমাদের পড়া হয়নি। আর জাম থিওরিটা না, জি স্যার, জার্ম থিওরি আরেকটা ছিল, ওই থিওরি এই যে দুটো জাম থিওরি থিওরি একটু পড়তে হবে, এই যে জাম থিওরি দেখছো, এই যে হ্যাঁ স্যার, একটু পড়ছি, মানে ওইভাবে আর কি ডিটেলসে পড়া হয়নি। পড়া হয়নি। তাহলে ওইখানে ডিজিজ ক্লাসিফিকেশনটা আমরা পড়ি নাই, তাই না? জি স্যার, ক্লাসিফিকেশন পড়া হয়নি। হ্যাঁ, ওইটা কেন আসছে আমি বলি। ওরকম একটা প্রশ্ন আমি তোমাদের কোন এক বছরে পাইছি, প্রশ্ন ঘাটতে গিয়ে, এই জন্য আমি এটা বার করছি। কেন হয়তো আসবে না, কিন্তু ওই কোনো এক বছর আসছে, কোন স্যার যদি মনে করে না, দিয়ে দেখি ওরা এই জন্য এই জন্য আমি এগুলি বার করছি। তো ডেফিনেশনটা আমাদের পড়া হয়েছে, তাই না? এটা পড়া হয়ে গেছে। জি স্যার। জাম থিওরি একটু পড়ছি, ইনসিডেন্স প্রিভেলেন্স পড়ছি, তাই না? জি স্যার, ইনসিডেন্স স্যার। রেট প্রিভ্যালেন্স রেট দুইটাই পড়ছি। পড়ছি, তবে এইখানে ইনসিডেন্স প্রিভেলেন্স একটু অল্প সংক্ষেপে পড়ছি। কখন বাড়ে কমে পড়ছিলাম? জি স্যার, এটা পড়া হয়েছিল আমাদের, মেবি নতুনদেরটাতে ছিল না স্যার, আমাদের যারা পুরানো ছিল ওদের স্লাইড গুলোতে এটা ছিল, Yes, কিন্তু yes, নতুনদেরটা right. কোনো পাইনি স্যার। আমি নতুন ডেটা খুঁজে পাইনি, নতুন ডেটা আমি খুঁজে, এই জন্য এই বাকিগুলি আমি তৈরি করে দিব। কারণ ইনসিডেন্স সংজ্ঞা, প্রিভেলেন্সের সংজ্ঞা, ইনসিডেন্স প্রিভেলেন্সের সাথে সম্পর্ক, P is equal to I into D, কখন ইনসিডেন্স কখন প্রিভেলেন্স বাড়ে কমে, এই জিনিসগুলি। হ্যাঁ, এই জিনিসগুলি একটু দেখি তো, আমি একটু এই যে আনছি, এবার আনছি, এটা একটু দেখাই দিই। এখানে আমরা এটা পড়াবো, এই জিনিসগুলি দেখে আমি বার করবো। ইনসিডেন্স প্রিভেলেন্সটা তোমাদের একটু দেখাই দিই, যারা নতুন ওদেরকে বোধহয় পড়াই নেই না? স্যার পড়াইছি তো। পড়াইছি নতুনদের, এই দেখো পুরানদের পড়াইছিলাম মানে ডেফিনেশন ছিল, কিন্তু হচ্ছে ওই জি স্যার, যে definition বাকি যে পড়েছি। ইনক্রিজ ডিক্রিজ ওইটা ছিল না। আচ্ছা, এই যে দেখো, এই যে
এটা তোমার স্ন্যাপ নিয়ে রাখো। ইনসিডেন্স শেষ করে দিই। ইনসিডেন্স এমনি ইনসিডেন্স মানে কি? নতুন আক্রান্ত রোগী, তাই না? জি স্যার। ইনসিডেন্স স্যার, রেট এই যে নাম্বার অফ নিউ কেস। স্যার হ্যাঁ, বলো। আমরা যারা স্যার নতুন ছিলাম তাদের যে উপরের জাস্ট এটুকু পড়ানো হয়েছিল ফর্মুলা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আজকে এটা দিয়ে দিচ্ছি, তোমরা রিভিশন হয়ে যাবে। ইনসিডেন্স রেটের সংজ্ঞা এটা নিয়ে নাও তোমরা, এটা আমি এই স্টাডি অ্যাড করে দিব। Incidence rate is the number of new cases of a specific disease reported during a given time interval divided by the estimated population risk. একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। ফর্মুলা কি? নাম্বার অফ নিউ কেসেস অফ স্পেসিফিক ডিজিজ, একটা নির্দিষ্ট সময়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা উপরে থাকবে, আর নিচে পপুলেশন এট রিস্ক মানে কি? ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। ধরো আমরা যদি কোভিড-19 ধরি, কোভিড-19 যদি আজকের ঢাকা শহরের কোভিড-19 ইনসিডেন্স রেট বার করতে চাই, আজকে বিকালে আমরা করলাম, তাহলে আমরা করবো কি? আজকে তো হিসাব পাবো না, গতকালে উপরে থাকবে গতকালে কোভিড-19 নতুন কয়টা রোগী আক্রান্ত হয়েছে, তাই না? এখানে দুটো জিনিস দেখো, নির্দিষ্ট অঞ্চল ঢাকা শহর, নির্দিষ্ট সময় গতকাল ঢাকা শহরে নির্দিষ্ট রোগ কোভিড-19 ইনসিডেন্স রেট কত? উপরে থাকবে গতকাল কজন আক্রান্ত হয়েছে আমি জানি না, খবর স্যার 14 জন স্যার। হ্যাঁ 14 জন। তাহলে উপরে থাকবে 14 জন না স্যার, সরি, মানে আক্রান্ত হয়েছে 5 জন মারা গেছে, 5 জন মারা গেছে। আচ্ছা ধর উপরে 14, আর ঢাকা শহরে পপুলেশন এট রিস্ক, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা? সবাই। ঢাকা শহরে সবাই ঝুঁকিতে আছে না? তাহলে পপুলেশন রিস্কে হচ্ছে ফুল ঢাকা শহরের পপুলেশন হবে না? ইয়েস, সবাই ঢাকা শহরে যারা আছে সবাই ঝুঁকিতে আছে। ধরো 1 কোটি, আর তাহলে কেন কোভিড এমন না যে কোভিড মেয়েদের হবে, ছেলেদের হবে না, বুড়াদের হবে, এরকম কোনো ভেরিয়েশন আছে? করোনা ভাইরাস যার ভিতরে ঢুকবে সেই আক্রান্ত হইতে পারে, সেই ঝুঁকিতে আছে, তাই না? তাহলে উপরে হলো যে 15, আর নিচে হলো ঢাকা শহরের জনগোষ্ঠী ইনটু 1000, যা আমাদের কোভিড-19 গতকালকার ইনসিডেন্স রেট। আমি বুঝাতে পারছি? জি স্যার। কারণ হলো এখন যেহেতু কোভিড-19 এটাতে পপুলেশনের রিস্ক পুরা জনগোষ্ঠী। কিছু রোগ আছে মেয়েদের হয়, কিছু রোগ আছে ছেলেদের হয়, কিছু রোগ আছে বাচ্চা। যদি আমি বলতাম যে ডিপথেরিয়া, তাহলে ঢাকা শহরের বাচ্চা জনগোষ্ঠী আছে 5 বছর নিচে যারা, তারা বড়দের ডিপথেরিয়া হয় না। কিন্তু এখানে বলছি আমরা কোভিড-19 ঝুঁকিতে সব জনগোষ্ঠী আছে, পুরা জনগোষ্ঠী। আচ্ছা, আমরা ইনসিডেন্স রেট দিয়ে কি বার করতে পারবো? ইট রেফার্স টু অনলি নিউ কেস, নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বার করতে পারবো ডিউরিং গিভেন পিরিয়ড। দরকার পড়লে আমরা 1 বছরটা বার করতে পারবো। ইন স্পেসিফাইড পপুলেশন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবাইটা না, যারা যে জনগোষ্ঠী ঝুঁকিতে আছে তাদেরটা। নিউজ পেপার এপিসোড, নতুন আক্রান্ত, নিউজ পেপার মানে নতুন আক্রান্ত সংখ্যাটা, নতুন একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট রোগের প্রতি হাজারে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কত? ইনসিডেন্স রেট আমরা কি কাজে লাগাই? ইনসিডেন্স রেট জানলে আমাদের কি লাভ হবে? টু কন্ট্রোল ডিজিজ, নতুন আক্রান্ত রোগীর সংখ্যা জানতে পারলে আমরা বুঝতে পারবো কি হারে নতুন রোগী আক্রান্ত হচ্ছে। তাহলে আমরা ওইভাবে একটা নিয়ন্ত্রণ পদ্ধতি বের করতে পারবো। যে আক্রান্তের হার কম, তাহলে নিয়ন্ত্রণ পদ্ধতিটা আমরা অন্যভাবে করবো। আক্রান্তের অত্যন্ত দ্রুত, আমরা নিয়ন্ত্রণ পদ্ধতি স্ট্র্যাটেজি চেঞ্জ করবো। টু কন্ট্রোল ডিজিজ, রোগ নিয়ন্ত্রণের জন্য কাজে লাগবে। ফর রিসার্চ, গবেষণা। ইটিওলজি, কেন ইটিওলজি মানে কারণটা কি, রোগের প্রক্রিয়াটা কি, ডিস্ট্রিবিউশন, রোগের বিস্তারটা কেমন, এন্ড ইফিসিয়েন্সি অফ প্রিভেন্টিভ এন্ড থেরাপিউটিক মেজার, আমরা যে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছি কতটুকু কার্যকারিতা লাভ করতেছে। আমরা ইনসিডেন্স রেট জানলে এই তথ্যগুলি আমরা জানতে পারবো। ঠিক আছে? ইনসিডেন্স রেটটা কাকে বলে আমরা বুঝলাম। এই যে এটা ইনসিডেন্স রেটের সংজ্ঞাটা,
ইনসিডেন্স ফর্মুলাটা আর ইনসিডেন্স রেটের আমাদের ব্যবহার কি কাজে লাগবে ইনসিডেন্স রেট। মূলত আমরা যদি আক্রান্তের হার বার করতে পারি, নতুন আক্রান্তের হার, তাহলে ওইটার উপর ভিত্তি করে কন্ট্রোল ডিজিজ, রোগ নিয়ন্ত্রণ একটা ব্যবস্থা নিতে পারবো আর গবেষণায় কাজে লাগাতে পারবো। রোগের কারণ কি, রোগের প্রক্রিয়া কি, রোগের বিস্তার কি, কিভাবে প্রিভেন্টিভ মেজার নিব, যে ব্যবস্থা নিচ্ছি সেটা আদৌ কার্যকরী হচ্ছে কিনা, এই। ঠিক আছে। প্রিভ্যালেন্স রেট দেখো, প্রিভ্যালেন্স রেটটা কি, নতুন এবং পুরাতন একত্রে, নতুন এবং পুরাতন একত্রে বলে প্রিভ্যালেন্স রেট। ঠিক আছে। নাম্বার অফ কারেন্ট কেস, কারেন্ট মানে কি, চলমান, চলমান মানে নতুন, এক্সিস্টিং এট এ গিভেন পয়েন্ট ইন টাইম অর ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট পিরিয়ড, সময় মানে কি, কালকের প্রিভ্যালেন্স রেট কত, আবার অথবা গত 7 দিনের প্রিভ্যালেন্স রেট কত, গত 1 বছরের প্রিভ্যালেন্স কত। প্রিভ্যালেন্স রেট দুই রকম, পয়েন্ট প্রিভ্যালেন্স, যদি বলি কালকের প্রিভ্যালেন্স রেট কত, দ্যাট ইজ পয়েন্ট প্রিভ্যালেন্স। আর গত মাসের প্রিভ্যালেন্স রেট কত, পিরিয়ড প্রিভ্যালেন্স। পিরিয়ড মানে কি, লম্বা সময় ধরে যখন আমরা বার করি। নাম্বার অফ কারেন্ট কেস অর টাইম পিরিয়ড, নিচে এস্টিমেটেড মিডিয়ার পক্ষ, এখানে হলো কি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী না, ওই বছর জনসংখ্যা কত ছিল, কিন্তু 100 বা 1000 চাই দিই। প্রিভ্যালেন্স রেট দুই রকম, পয়েন্ট প্রিভ্যালেন্স অর্থাৎ কালকে প্রিভ্যালেন্স কত ছিল, পিরিয়ড প্রিভ্যালেন্স গত বছরের প্রিভ্যালেন্স কত ছিল। পয়েন্ট প্রিভ্যালেন্স, আর সাধারণত আমরা প্রিভ্যালেন্স রেট যদি বলি মনে মনে ধরে নিই পয়েন্ট প্রিভ্যালেন্সই বুঝি জানতে চাচ্ছি। Point prevalence is specific for age, sex, other relevant factors. The point consists of a day, several days, even a few. Prevalence কি দ্বারা প্রভাবিত হয়? Prevalence is influenced by severity of illness. রোগ যত জটিল হবে, রোগ সারতে দেরি হবে, প্রিভ্যালেন্স রেট বাড়বে, কেন পুরান রোগীর সংখ্যা বাড়তে থাকবে। ডিউরেশন অফ ইলনেস, রোগ যদি সারতে দেরি হয়। নাম্বার অফ নিউ কেসেস, যত আইসা রোগী ঢুকবে তত প্রিভ্যালেন্স রেট বাড়বে। প্রিভ্যালেন্স রেটের ব্যবহার কি? It helps to estimate the magnitude of the health, magnitude মানে ব্যাপ্তি, এই স্বাস্থ্য সমস্যাটা কত বড় জনগোষ্ঠীর মধ্যে, এটা বার করতে সহায়তা করে। আইডেন্টিফাই পটেনশিয়াল রিস্ক, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা সেটা বার করতে সহায়তা করে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক এবং পরিকল্পনাতে সহায়তা করে, যেমন হসপিটাল বেড কটা বানাবো, হাসপাতালে কটা বিছানা থাকবে। আমাদের কিন্তু এখনই সেশন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমার ছবিগুলি নিছো? স্যার ইনসিডেন্স রেটের স্লাইড গুলো একটু দেন তো। আচ্ছা, তোমরা ওই সেফ পিরিয়ডের ছবি নিছিলা তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা যদি না নিতে পারো আমি আবার আরো গুছাই দিব সামনে ক্লাসে। দেখি আছে।
জি স্যার, বাসার সবাই ভালো। আমার একটু হালকা ঠান্ডা লাগছে। তোমার নিজের? জি স্যার, হালকা সর্দি কিছুদিন যাবত। গরম পানি খাও, একটু চাটা খাও, হ্যাঁ। আর জি এখন এই স্যার। যে ঠান্ডা পড়ছে, রিভিশন ক্লাসগুলি আমি রিভিউ ক্লাসগুলি গুছিয়ে ফেলবো, অসুবিধা নাই। প্রশ্ন খুঁজতেছি কি ধরনের আর কোনো দীর্ঘটা প্রশ্ন আসছে কিনা। বলো ফজলুল করিম। আমরা সেকেন্ড সেশনে আসছি যে আজকে আমরা আর বেশি আগাবো না। ইনসিডেন্স প্রিভিলেজটাকে দেখালাম, এটা আরেকটু সাজাই দিব, একটু এলোমেলো আছে, এটাকে আরেকটু সাজাই দিব। আর ডিজিজ ক্লাসিফিকেশন, জার্ম থিওরি, এগুলি আমি দিয়ে দিব, স্লাইডগুলি তৈরি করে দিব। আমাদের এখানে আর কয়েকটা জিনিস আছে, এগুলি শেষ করলে আমাদের মোটামুটি সিলেবাসের, তো সিলেবাসে আরো অনেক কিছু আছে, ডিজিজ আছে, ডিজিজ গুলো তো পরীক্ষা আসে না, তবু যদি আসে আমরা এভাবে দেখবো। এই পর্যন্ত ডিজিজ খুব কমই আসছে। আচ্ছা, তোমাদের তো আমরা ইপিআই শিডিউলটা দিছি, ইপিআই চার্টটা দিছি, ইপিআই চার্টটা বোধহয় দিই নেই না? হ্যাঁ, খেয়াল আছে কারো? খেয়াল করে ইপিআই চার্ট দিছে কিনা? এই যে এই ডিজিজ স্লাইড আমরা ঠিক করে ইনস্টিটিউট করে একটা একটা কাজ করো, আজকে তোমাদের একটা ইপিআই চার্টটা দেখাই দিই, এটা পরে আমরা আলোচনা করব। সবাই আসবে সেকেন্ড সেশনের মধ্যে, আসবে না এখানে শিওর ছিল না যে ক্লাস সেকেন্ড সেশনের মধ্যে যাবো। হ্যাঁ, 17 জন আসছে। ইন্সুরেন্স প্রিভিলেজটা আমি তোমাদের একটু গুছাই দিব নেক্সট ক্লাসে। আজকে একটা অন্য জিনিস দেখাই। এই এই একটা চার্ট দেখো তোমরা, এটা ছবি নিয়ে রাখো, এটা আমরা পড়াবো নেক্সট ক্লাস। মানে পরে ভুলে গেছিলাম এটা কথা। তোমরা কি একটা কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি জি স্যার। স্যার। এই যে একটু ছোট করে দিই তাহলে দেখা যাবে। এই এটা ইম্পর্টেন্ট চার্ট, অনেক সময় পরীক্ষা থাকছে। ছোট বাচ্চাদের আমরা ইপিআই টিকা দিই, ডিপথেরিয়া পোলিও টিকাগুলি দিই। এই টিকার শিডিউলটা, এটা দুইটা আছে, একটা ভ্যাকসিনেশন বাচ্চাদের জন্য, একটা মায়েদের জন্য, মেয়েদের জন্য। বাচ্চাদের জন্য দেখো ভ্যাকসিনেশন শিডিউল ফর চিলড্রেন ফ্রম 0 to 1 ইয়ার। 8টা কলাম আছে দেখো, 1 2 3 4 5 8টা। প্রথম কলামে কি ডিজিজ, রোগের নাম। দ্বিতীয় কলামে ওই রোগের জন্য কি ভ্যাকসিন বা টিকা দিচ্ছে। তৃতীয় কলামে স্টার্ট, ওই টিকাটা কোন বয়সে শুরু করতে হবে।
চতুর্থ হলো ডোজ, কি ডোজ দিব, কতটুক দিব। পঞ্চমটা নাম্বার, কয়টা টিকা দিব। ষষ্ঠটা ইন্টারভেল, দিলে বিরতি কতটুক থাকবে। সপ্তমটা রুট, কোন পথে দিব, মাংসে না শিরায়। আর অষ্টমটা সাইড, কোন স্থানে, শরীরে কোন জায়গায় দিব। এই 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 জিনিসটা খেয়াল রাখো। এই ছবিটা তোমার নাও, এটা ইম্পর্টেন্ট। রাইট ডাউন দি ভ্যাকসিনেশন শিডিউল অথবা ইপিআই শিডিউল ফর চিলড্রেন। এটা একটু আলোচনা করে দিই। রোগের নাম, 1 নম্বর রোগের নামটা কি, টিউবারকুলোসিস, মানে কি যক্ষা। এই যক্ষার টিকার নাম বিসিজি। কখন শুরু করতে হবে, একবার, জন্মের সাথে সাথে। কতটুক টিকার পরিমাণ, 0.05 ml। টিকা দিবে কটা, একটা। একটা যদি টিকা দিই তাহলে কোনো একটার সাথে একটা কোনো বিরতি থাকবে না, নো কাটা। কোন পথে দিব, আইডি, একেবারে নিচে দেখো লেখা আছে আইডি মানে ইন্ট্রাডার্মা, চামড়ার 2 স্তরের মাঝখানে। সাইড কোথায় দিব, আপার না আউটার ফর লেফট আর্ম, বা হাতের বাহুর বাইরের অংশ। 2 নম্বর রোগের নামটা ফাঁকা রয়েছে। টিকার নাম পেন্টাভ্যালেন্ট, পেন্টা মানে 5, এখানে হলো 5টা রোগের জন্য একটা টিকা। রোগগুলি কি, ডিপথেরিয়া, পারটুসিস মানে হুপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই 5টা, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। ঠিক আছে, ডিপিটি কিন্তু টিকা একটা, পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট মানে কি আছে, ডিপিটি আছে, হেপ বি আছে, হিবা। কখন শুরু করব, জন্মের পর, যখন বাচ্চার বয়স 6 সপ্তাহ পূর্ণ হবে, 6 উইকস। একটা টিকার পরিমাণ কত, মানে পেন্টাভ্যালেন্টের 0.5 ml। মোট কয়টা টিকা দিব, 3টা। 3টা দিলে বিরতি আসবে। প্রথমটা 4 সপ্তাহ পর দ্বিতীয়, দ্বিতীয়টা 4 সপ্তাহ পর তৃতীয়। কোন পথে দেবো, ইন্ট্রামাসকুলার, নিচে লেখা আছে আইএম, মানে মাংসপেশিতে। কোথায় দিব, মিডিল অফ দ্য আউটার অ্যাসপেক্ট অফ রাইট, লেফট রাইট। প্রথমে বা প্রথম সপ্তাহে বাই, 4 সপ্তাহ পর ডানে, আবার 4 সপ্তাহ পর বাই, এইভাবে। এরপর রোগের নাম নিউমোকক্কাল নিউমোনিয়া। টিকার নাম পিসিবি, পিসিবি মানে নিউমোকক্কাল ভ্যাকসিন। শুরু করবো 6 সপ্তাহ বয়সে। ডোজ হলো 0.5 ml। নাম্বার হলো 3টা, বিরতি 1টা থেকে 8টা, 4 সপ্তাহ। কোন পথে দেবো, ইন্ট্রামাসকুলার। কোথায় দেবো, মিডল অফ যে উরুতে, উরুতে। পলিওমাইলাইটিস, এটাকে বলে ওরাল পোলিও ভ্যাকসিন, মুখে খাওয়ানো হয়। 6 সপ্তাহ শুরু করবো, তবে 2টো অতিরিক্ত ডোজ দিই। একটা জন্মের সাথে সাথে বিসিজি সরে দিই, আর 9 মাস বয়সে হামের সাথে দিব। কয়েক ফোঁটা, 2 to 3 ডোজ, অথবা কোম্পানি কর্তৃক নির্ধারিত ডোজ। মোট টিকা হলো 5টা। তো প্রথম 3টার বিরতি হবে 4 উইকস। কোন পথে খাবো, ওরাল, মাউথ। মিজলস এন্ড রুবেলা, হাম। টিকার নাম এম তে মিজলস, আর তে রুবেলা ভ্যাকসিন। কখন শুরু করবো, আফটার কমপ্লিশন 9 মাস, বাচ্চা 9 মাস পূর্ণ হলে। ডোজ কত, 0.5 ml। টিকা কয়টা, একটা, তাহলে বিরতি নাই। কোন পথে, এসসি, দেখো নিচে দেখো, সাবকিউটেনিয়াস, চামড়ার নিচে। মিডল অফ দ্য আউটার আস্পার থাই, রাইট থাই, ডান উরুর বাদি, ডান দিয়ে। মিজলস, আমের টিকা, মিজলস ভ্যাকসিন। 15 মাস পূর্ণ হলে 0.5 ml, একটা দিব, বিরতি নাই, এবং একই রুট, মিডল অফ দ্য আউটার থাই। ঠিক আছে, এখন আসো মায়েদের। এটা বাচ্চাদের টিকা গেল, মায়ের দেওয়ার টিকা দিতে হবে। এই এটা অনেক মেয়েরা নিয়ে ফেলছো, তোমাদের মধ্যে অনেকে 5টা টিকা নিয়ে ফেলছো। এটা আমরা মায়েদেরকে দেই। মায়েদেরকে দিলে মায়েরা যখন গর্ভধারণ করবে, যখন প্রসব হবে, মায়েরও টিটেনাস হওয়ার কোনো ঝুঁকি থাকবে না, নবজাতকেরও টিটেনাস হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। আর এই 5টা টিকা নিলে একজন মার জীবনে কখনো টিটেনাস হবে না, সব ঠিক থাকলে there is lifelong guarantee against tetanus। প্রথমটা নিব 15 বছর বয়স পূর্ণ হলে, দ্বিতীয়টা প্রথমটা 4 সপ্তাহ পরে, দ্বিতীয়টা 6 সপ্তাহ পরে, চতুর্থটা প্রথমটা 1 বছর পরে, ষষ্ঠটা পঞ্চমটা 1 বছর পরে। একবারে দিলে 0.5 ml। ইন্ট্রামাসকুলার, মাংসপেশি দিব, এবং হয় ডান বাহু বা বাহু। এই 2টা চার্ট কিন্তু তোমরা নিয়ে রাখো, এই পরীক্ষা থাকে, আমরা হয়তো জিজ্ঞাসা করবো, ছবি তুলে নিয়ে রাখো। আর ইনসিডেন্স প্রিফারেন্স বাকি আমরা নেক্সট উইকে সব ঠিক করে দেবো। এটা তোমরা দেখো, আবার আমরা নেক্সট উইকে এই চার্ট 2টা আলোচনা করবো, মনে করে দিও। ঠিক আছে।
আর কিছু জানার আছে নাহলে আজকে আমরা এখানে ক্লোজ করতে চাই? ওকে স্যার। ওকে স্যার। আমি বুঝি না, ঘুমাইছে নাকি? ঘুমাইছে গেছে? আমারও ঘুমাচ্ছে। স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসকে আমরা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ সামনের রোববার সকাল 10:30টায় আমরা ওই যে এই চার দুটা তোমরা একটু পড়ো, তাহলে আমি একটু জিজ্ঞাসা করবো, একটু আলোচনা করবো, ইম্পর্টেন্ট। আর ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, ডিজিজ ক্লাসিফিকেশন এগুলো আমি দিয়ে দিব। হয়তো সামনের সপ্তাহে সোমবার বুধবারে আমরা শেষ করে তারপরে সপ্তাহে আমরা রিভিশন শুরু করবো, একটা প্রোগ্রাম করে প্ল্যান করে নিব, ঠিক আছে? ওকে স্যার। এর মধ্যে আমি ওই ইয়ার সাথে একটা ক্লাস নিয়ে নেব, ক্লাসকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুম খোলা আছে, কথা বলো। আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।